শনাক্ত করেছে সরকার, যুক্তরাষ্ট্রকে টানার চেষ্টা বলছে বিএনপি। এবার সাগরে তেল গ্যাস অনুসন্ধানে নামছে ভারতীয় কোম্পানি। দ্রুত বিচার আইন থাকছে আরো 5 বছর। সব সাইনবোর্ড, নেম প্লেট ও নম্বর প্লেট বাংলায় লেখার নির্দেশ হাইকোর্টের। চট্টগ্রামের অপহৃত স্বর্ণ ব্যবসায়ী কুমিল্লায় জীবিত উদ্ধার। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 181 রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। দেখছেন এটিএন নিউজ। 6টা নিউজ আওয়ারের সঙ্গে আছে লাভলি শাহিদ। শুনছিলেন নিটল টাটা শিরোনাম। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জিহাদ করার জন্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির হুমকির বার্তাটি কোত্থেকে পাঠানো হয়েছিল সে বিষয়টি সরকার জানতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী। তবে কারা পাঠিয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সকালে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক নৌমহড়ায় প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। তারিক আহমেদ সিদ্দিকী বলেন, আল কায়েদা আগে বিভিন্ন স্থান থেকে সাহায্য সহযোগিতা পেত, কিন্তু সম্প্রতি সেসব সাহায্য কমে যাওয়াতে বাংলাদেশের প্রতি তারা এই হুমকি দিয়েছে। এর আগে তারিক আহমেদ সিদ্দিকী চট্টগ্রামের নৌঘাঁটিতে পৌঁছালে নৌবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয় এবং তিনি তাদের সালাম গ্রহণ করেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল কায়েদার কথা বলে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিশ্বকে কাছে টানার চেষ্টা করছে। আল কায়েদার ভিডিও বার্তার ব্যাপারে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের উচিত ছিল সকল গণতান্ত্রিক দলকে নিয়ে আন্তর্জাতিক হুমকি মোকাবেলা করা। আল কায়েদা নেতা জওয়াহিরির ভিডিও বার্তা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা এবং উদ্বেগ দেখা দিয়েছে। রোববার এই নিয়ে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, বিএনপি জামাতের সংশ্লিষ্টতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এই মেসেজটা জওয়াহিরির কাছে খালেদা জিয়া পৌঁছে দিয়েছে আমাদের লেডি লাদেন বেগম খালেদা জিয়া, যে এই জওয়াহিরি তাদেরই তত্ত্বাবধানে তিনবার বাংলাদেশে এসেছিল। সরকার এরই প্রেক্ষিতে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সরকারের মন্ত্রী, এমপিদের বক্তব্যকে অযৌক্তিক, হাস্যকর এবং মিথ্যাচার বলে অভিহিত করেন। আন্তর্জাতিক সন্ত্রাসের হুমকি যখন আসে তখন তো সরকারের দায়িত্ব হচ্ছে যে সকল গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে সেই ধরনের হুমকির মোকাবেলা করা। যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তেরই এটা আরেকটা কৌশল কিনা, আরেকটি তাদের আপনার পদক্ষেপ কিনা, সেটাও ভেবে দেখা দরকার বলে। 5 জানুয়ারি নির্বাচন আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য হয়নি দাবি করে তিনি বলেন, বিএনপির আন্দোলনকে ঘুরিয়ে দিতেই নতুন নতুন কৌশল অবলম্বন করছে সরকার। প্রার্থী, ভোটার ও ভোটবিহীন নির্বাচন প্রশাসনকে গোটা গণতান্ত্রিক বিশ্ব প্রত্যাখ্যান করায় আল কায়েদার হুমকির কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে পক্ষে টানাই যে ক্ষমতাসীনদের মূল উদ্দেশ্য, এটা আর গোপন থাকলো না। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব আন্দোলনে বিএনপি সহযোগিতা করে আসছে বলেও মির্জা ফখরুল দাবি করেছেন। একটি পত্রিকার পক্ষ থেকে মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে ভালো কাজের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ। এই স্বীকৃতির ফলে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF এর গ্রে লিস্ট থেকে বেরিয়ে আসলো বাংলাদেশ। আর এর ফলে বাংলাদেশের আমদানি ও রপ্তানি খরচ কমবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রতিরোধ আইন 2012 13 ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর সভায় বাংলাদেশকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মান অর্জন করেছে বলে স্বীকৃতি দেওয়া হয়।
2010 সালে বাংলাদেশকে এই গ্রে তালিকায় বা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। জাতীয় কৌশলপত্র 2011 বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের এই অর্জনের কথা জানান। সংস্থার প্রতিবেদনে মানি লন্ডারিং এবং সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও উচ্চ পর্যায়ের সচেতনতার প্রশংসা করা হয়। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারাই এটা করে। তাদের সহায়ক প্রতিষ্ঠান হলো দুদক, সহায়ক প্রতিষ্ঠান হলো এনবিআর এও এরকম একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স 34টি উন্নত দেশ ও 2টি আঞ্চলিক সংস্থা নিয়ে গঠিত আন্তঃরাষ্ট্রিক সংস্থা, যা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মান নির্ধারণ করে, যে মানদণ্ড বিশ্বের 180টি দেশ অনুসরণ এবং পালন করে থাকে। আমরা যখন অ্যাড কনফার্ম করি, বিদেশে যে সমস্ত ব্যাংক আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, আমাদের এই এলসি গুলোকে কনফার্ম করে সেই খরচ এখন অনেক কম হবে, কারণ তারা এটাকে ঝুঁকিপূর্ণ দেশ মনে করবে না। দ্বিতীয়ত, যদি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকতাম, আমাদের সাথে অনেকে ব্যবসা করতো না। আমাদের এক্সপোর্ট যেভাবে আমরা উন্নত দেশে পাঠাচ্ছি, আমরা এই উন্নত দেশে পাঠাতে পারতাম না। আমাদের জন্য একটা বাধাগ্রস্ত হতো, আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হতো। মানি লন্ডারিং এ দায়ীদের বিরুদ্ধে দুদকের নেয়া ব্যবস্থার ফল পেতে সময় লাগবে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া পদ্মা সেতুর জন্য পর্যায়ক্রমে বরাদ্দ রাখার অংশ হিসেবে পরবর্তী বাজেটে বড় আকারের বরাদ্দ রাখার কথাও জানান অর্থমন্ত্রী। প্রতি বছর বাজেটে এর অ্যালোকেশন হবে। এখন এই বাজেট যদি তোমরা দেখো কত বছরের বাজেট, তাহলে দেখবে সেখানে 5,000 কোটি সমস্ত খরচটা স্প্রেড ওভার 5 ইয়ার্স, নট 4। শুক্লা সরকার, এটিএন নিউজ, ঢাকা। মার্কিন প্রতিষ্ঠানের পর এবার ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওএনজিসি বঙ্গোপসাগরে 2টো ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের অনুমতি পেল। উৎপাদন বন্টন অংশীদারি চুক্তি 2012 এর অধীনে চুক্তি স্বাক্ষরের পর এনজিসি বলছে খুব দ্রুতই তারা সাগরে কাজ শুরু করবে। ত্রিমাত্রিক জরিপে গ্যাস মিললে 8 বছরের মধ্যে তা থেকে গ্যাস পাবে বাংলাদেশ। বুরহানুল হক সম্রাটের রিপোর্ট। মায়ানমারের কাছ থেকে সমুদ্র সীমা বিজয়ের পর নতুন করে গভীর আর অগভীর সমুদ্রে ব্লক নির্ধারণ করে পেট্রোবাংলা। সেই ব্লকগুলোর মধ্যে কুতুবদিয়া, সাঙ্গুর কাছাকাছি জায়গা নিয়ে ব্লক 4 ও 9 গঠিত। সেই ব্লক দুটোতেই এবার কাজ শুরু করবে ওএনজিসি। We have the knowledge of the geology of this region because we are very nearby, and based on that our assessment is that these 2 blocks which we have bid, they are quite good. চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের এই আয়োজনে উচ্ছ্বাস ছিল সরকারের মন্ত্রী, কর্মকর্তা সবার মাঝে। অর্থমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টা বলেন, নিকট ভবিষ্যতে জ্বালানি সংকট নিয়ে যে আশঙ্কা আছে, সমুদ্র থেকে গ্যাস পেলে তার অনেকটাই কেটে যাবে। আমাদের দৃষ্টি আরো দূরে নিবদ্ধ হয়েছে যে আমরা একটা উন্নত দেশ হব 2041 সালে। সেই স্বপ্নের দিকে যাত্রা করতে হলে এখনই আমাদেরকে কিছু দূরদর্শিতার সাথে পদক্ষেপ নেওয়া দরকার। এটা শ্যালো ওয়াটার, গভীর সমুদ্র, এইসব জায়গায় যদি আমরা অন্বেষণ শুরু করি এবং আল্লাহ আমাদের প্রতি প্রসন্ন হন, ভাগ্য আমাদের প্রসন্ন হয়, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আস্তে 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 করে আমাদের অয়েল, গ্যাস এগুলো আসা শুরু হবে। We tackled the crisis very well. We have taken power production from a level of 3,500 megawatt, less than 2,500 megawatt, to more than 11,000 right now. And of course, this particular sort of body, the Petrobangla, had also a substantial share in making this possible. 4 নম্বর ব্লকের আয়তন 7,269 বর্গ কিলোমিটার এবং 9 নম্বর ব্লকটি 7,026 বর্গ কিলোমিটার আয়তনের। চুক্তি অনুযায়ী আগামী 8 বছরের মধ্যে জরিপ, অনুসন্ধান ও উৎপাদনের কাজ শুরু করবে ভারতীয় প্রতিষ্ঠান দুটি। উৎপাদন বন্টন চুক্তি পিএসসি অনুযায়ী এই গ্যাস বিদেশে রপ্তানির কোনো সুযোগ থাকছে না। একই সাথে প্রথম দিন থেকেই উৎপাদিত গ্যাসের অর্ধেকের বেশি অংশের মালিক থাকছে বাংলাদেশ। 60% মালিক সেটা আমরা প্রথম দিন থেকে থাকছি। অবশ্যই মিনিমাম এখান থেকে শুরু, তারপরে এটা প্রোডাকশন কতটুকু হচ্ছে, কতটুকু বাড়তেছে, তার উপর ভিত্তি করে যে পরের যে রেঞ্জ যেটা হবে সেটা আপ টু গ্যাসের ক্ষেত্রে 85% পর্যন্ত এবং তেলের ক্ষেত্রে সেটা 95% হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের ক্ষমতা থাকলেও গভীর এবং অগভীর সমুদ্রে অনুসন্ধানের সামর্থ্য অর্জন করতে পারেনি বাংলাদেশ। ফলে জাতীয় স্বার্থেই বিদেশি প্রতিষ্ঠানের সাথেই গ্যাস অনুসন্ধানের কাজ করতে হবে বাংলাদেশকে। বুরহানুল হক সম্রাট, এটিএন নিউজ, ঢাকা।
স্লোগান ছিল সর্বস্তরে বাংলা ভাষা চালু করো, কিন্তু 52 সেই রক্তমাখা সফল আন্দোলন আর নতুন দেশের জন্ম হলেও কোথাও নেই সেই বাংলা। সরকারি বেসরকারি কোনো ক্ষেত্রেই বাংলা ব্যবহারের কোনো নির্দেশনা নেই। শেষ পর্যন্ত বাংলা ভাষা প্রচলনের জন্য উচ্চ আদালতের নির্দেশনা এসেছে। বিদেশি প্রতিষ্ঠান ও দূতাবাস ছাড়া দেশের সব সাইনবোর্ড, নেম প্লেট ও গাড়ির নম্বর প্লেট বাংলায় লেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিতে হয়েছিল, সেই বাংলাকে সর্বত্র ব্যবহারের জন্য আইন করা হলেও সরকারি বা বেসরকারি কোনো ক্ষেত্রেই বাংলা ব্যবহারের কোনো নির্দেশনা ছিল না। ঢাকার রাজপথ, অলিগলি, যেখানেই চোখ যায় বাংলা নয়, আছে ইংরেজির বাংলা প্রতিশব্দ। বেসরকারি প্রতিষ্ঠান তো বটেই, সরকারি প্রতিষ্ঠানগুলোতেও নেই বাংলার সঠিক ব্যবহার। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা বাংলায় পড়তে পারলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা অনেকটাই অবহেলিত। হাতে গোনা কয়েকটি ছাড়া সব বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পাঠ্য বই ইংরেজিতে। এর মাধ্যমে উচ্চশিক্ষায় বাংলা ভাষাকে অবহেলা করা হচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদ, ভাষা সৈনিকরা। আমাদের সুসময়ের একটা স্লোগান ছিল কিন্তু সর্বস্তরে বাংলা চালু করো, অর্থাৎ উচ্চশিক্ষা, বিজ্ঞান শিক্ষায় মাতৃভাষার ব্যবহার। আমরা কিন্তু সেটা করতে পারিনি। বিশ্ববিদ্যালয়গুলোতে যে গ্রন্থাগার আছে সেখানে দেখা যাবে যে শতকরা 5 ভাগ বইও বাংলায় না। বিশ্ববিদ্যালয়ের প্রকাশনাগুলোর দিকে তাকালে দেখা যাবে সেখানে অধিকাংশ প্রকাশনাই ইংরেজি ভাষায়, মাতৃভাষায় না। সকল ইলেকট্রনিক মিডিয়া এবং নাম্বার প্লেট সহ গাড়ির নাম্বার প্লেট এবং এই সাইনবোর্ড ইত্যাদিতে বাংলায় লেখার জন্য নির্দেশনা দিয়েছেন। সর্বত্র বাংলা ভাষা প্রচলন আইন 1987 অনুযায়ী কেন এটা কার্যকরী ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন। হাইকোর্টের এই আদেশ মেনে চললে দেশ ও দেশের বাইরে বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বাড়বে বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক। অফিস আদালতের ফাইল লেখা থেকে শুরু করে সিদ্ধান্ত দেয়া সকল কিছু বাংলায় করেন, তাহলেই এটি সফলতার পর্যায়ে পৌঁছতে পারবে। আমরা আশা করি সকলেই হাইকোর্টের আদেশটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেবেন। উচ্চ আদালতে বাংলা ব্যবহারের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে মনে করেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক ও বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। যেখানে সংবিধান বলে দিচ্ছে যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। অন্য যে কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, সংবিধানে যেহেতু বাংলা বলা আছে, বাংলা ব্যবহারে কোনো প্রকার বাধা নাই, আইনগত বা নৈতিক। যারা বলেন যে হাইকোর্টে বাংলা ব্যবহার করা যাবে না, সেটা আমি মনে করি তাদের সেই মতটা সঠিক না। আর্টিকেল 152 অফ আওয়ার কনস্টিটিউশন পড়ি, কোর্ট ইনক্লুডস সুপ্রিম কোর্ট। আর বাংলা ভাষা প্রচলন আইনে বলছে আদালত। সেই সংজ্ঞা অনুযায়ী যদি ধরি, তাইলে ওই আদালতের সংজ্ঞায় আমাদের উচ্চতর আদালতও পড়ে। 87 সাল থেকে এটা একেবারে সরকারিভাবে ভাষা হয়ে গেল, আদালতে ব্যবহার্য ভাষা। হাইকোর্টে বাংলায় মুসাবিদা করা 2-1 আইনজীবী রয়েছেন যারা অনেক আগে থেকে বাংলা ভাষার ব্যবহার করছেন মাতৃভাষার প্রতি দরদ থেকে। হাইকোর্টের এই আদেশের মাধ্যমে ইংরেজি ব্যবহারের বৃত্ত থেকে বেরিয়ে উচ্চ আদালতের সব ক্ষেত্রে বাংলা ব্যবহার করা হলে আদালতের রায় সাধারণ মানুষের কাছে হয়ে উঠবে বোধগম্য। শাওন মাহফুজ, এটিএন নিউজ, ঢাকা। বহুল আলোচিত দ্রুত বিচার আইন আরো 5 বছর চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন 2014 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, 2019 সালের 7 এপ্রিল পর্যন্ত দ্রুত বিচার আইনের কার্যকাল বাড়ানো হয়েছে। আগামী 7 এপ্রিল এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সচিব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 4 বছরের জন্য আইনটির কার্যকাল বাড়ানোর প্রস্তাব করলেও মন্ত্রিসভা গুরুত্ব বিবেচনা করে 5 বছরের জন্য মেয়াদ বাড়িয়েছে। মন্ত্রিসভার সায় পাওয়ায় যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য আইনটি সংসদে তোলা হবে বলে জানান তিনি। বিভিন্ন অপরাধ দমনের ক্ষেত্রে এবং বিচারের ক্ষেত্রে কাজী জনস্বার্থে এর মেয়াদ বাড়ানো দরকার। তারা প্রস্তাব করেছিল 4 বছর বাড়ানোর জন্য, কিন্তু ক্যাবিনেট এটা আলাপ আলোচনা করে তারা বললো না, 5 বছরের জন্য বাড়ানোর সমীক্ষা হবে। কাজী 5 বছরের জন্য এটি মেয়াদ বাড়বে।
অপহরণের 6 দিন পর চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। আজ ভোরে কুমিল্লার বুড়িচং থানার কংসবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। চট্টগ্রাম কোতোয়ালি থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, ভোর 5:30টার দিকে বুড়িচং উপজেলার কংসনগর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পাশে থেকে মৃদুল চৌধুরীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সংজ্ঞা ফেরার পর এক প্রতিক্রিয়ায় মৃদুল চৌধুরী সাংবাদিকদের জানান, তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে। সবসময় তাকে হ্যান্ডকাফ পরিয়ে রাখা হতো। 11 ফেব্রুয়ারি সকাল 10:30টায় চট্টগ্রাম শহরের পুরনো টেলিগ্রাফ রোডের বাসা থেকে দোকানে যাওয়ার সময় র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়। তবে উদ্ধার হওয়ার পর এ বিষয়ে কিছু বলেননি মৃদুল চৌধুরী। এদিকে মৃদুল চৌধুরী জীবিত ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছে তার পরিবার। পর্যন্ত থেকে মুখোশ করা ছিল, শুধু খাওয়া দাওয়ার সময় বাথরুমে যাওয়ার সময় মুখোশটা খুলে দেয়, হাতে হ্যান্ডকাপ করা থাকতো সবসময়। আজকে রাত 3:30টার সময় ফোন করছে আমার মোবাইলে, বলছে আমি কুমিল্লা কংসনগর বাজারে আছি, আমাকে আমার ভাইদেরকে বলো আমাদেরকে গাড়ি পাঠাই আমাকে নিয়ে যাওয়ার জন্য। এখন অনেকটাই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, এখন আমাদের অনেক আনন্দ হচ্ছে ওনাকে ফিরে পেয়ে। অপহরণকারীদের ধরার জন্য যত রকম আমাদের কার্যক্রম প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল। এখন হয়তোবা তারই প্রেক্ষিতে অপহরণকারীরা হয়তোবা বুঝতে পেরেছে যে আমরা খুব তাদের কাছাকাছি চলে গেছি, অথবা আমরা তাদের ধরতে পারি, যে এই কারণেই হয়তোবা তাৎক্ষণিক কোনো কিছু এড়ানোর জন্য তারা এই কৌশলটা ব্যবহার করতে পারে। শিশু মনে শোকের ছায়া, সহপাঠীদের মৃত্যুতে তাই উড়ল কালো পতাকা, আর সঙ্গে বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশপাশের স্কুলগুলোর শিক্ষার্থীরা এভাবেই স্মরণ করল মৃত্যুতে হারিয়ে যাওয়া 7 জনকে। এদিকে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী থাকায় দুর্ঘটনা ঘটেছে এমন দাবি মানতে নারাজ কর্তৃপক্ষ। বেনাপোল থেকে আদিত্য সুমনের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব ঘোষ। সোমবার বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একরকম নীরবতাই ছিল। ক্লাসের ঘণ্টা বাজেনি, ছোট ছোট ছেলে মেয়েদের হইচই নেই, নেই দল বেঁধে ছোটাছুটি। তার পরিবর্তে হয়েছে শোক পালন। কারণ শনিবার এই স্কুলেরই 7 শিক্ষার্থী যশোরের ঝাউতলাতে বাস দুর্ঘটনায় মারা গেছে। সকালে জাতীয় পতাকার সাথে উড়েছে কালো পতাকা, পরে দল বেঁধে দাঁড়ায় অ্যাসেম্বলির লাইনে। সাথে যোগ দেয় আশেপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। শপথের পর 1 মিনিট নীরবতা পালন, তারপর জাতীয় সঙ্গীত, পরে দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সকালের এই শোক কর্মসূচি। এতে উপজেলা শিক্ষা অফিসার সহ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেয়। জানা গেছে দুর্ঘটনা কবলিত বাসটিতে 100 জন যাত্রী ছিল। ঘটনার পর নিহতদের পরিবার সহ অনেকেরই এমন অভিযোগ, ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ নেওয়া হলো কেন একটি বাসেই? প্রশ্ন ছিল স্কুল কর্তৃপক্ষের কাছে। 57 সিটের বাস ছিল, আর বাচ্চারা তো ছোট, ওরা এক সাইডে 3 সিট, এক সাইডে 2 সিট ছিল বাসটা। 3 সিটে আমরা 4টে করে বাসটা ইজি বসতে পেরেছে, ছোট বড় বড় সিট, এবং বাচ্চারা তো ছোট ছোট। এক সাইডে 2 সিটে 3টে করে বাস ইজি বসেছে। আমরা সব বসাই নিয়ে গেছি, কোনো সমস্যা হয়নি। তো এরকম আনন্দযাত্রায় যেন আর কোনোদিন শোকের মিছিল দেখতে না হয়, সে ব্যাপারে বাড়তি সতর্কতা নিতে হবে। এটা অভিযোগ বা নির্দেশ নয়, অনুরোধ সকলের। রাজীব ঘোষ, এটিএন নিউজ, বেনাপোল, যশোর। রিলায়েন্স ইন্স্যুরেন্সের সৌজন্যে বাংলাদেশ